আমাদের আজকের মুভি এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধু তার সময় নয়, বর্তমান জেনজি প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয়। তাকে চেনে না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। 1970 থেকে 1990 সঙ্গীত জগতের প্রতিটা মঞ্চে ছিল তার একচেটিয়া আধিপত্য। আর যার শুরু হয়েছিল 60-এর দশকে ছোট্ট একটি ব্যান্ড জ্যাকসন 5-এর মাধ্যমে। ওয়েট, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। ইয়েস, হি ইজ নান আদার দ্যান দ্য কিং অফ পপ, মাইকেল জ্যাকসন। কিন্তু এই বিশাল খ্যাতির আড়ালে লুকিয়েছিল এক ভিন্ন গল্প। কেমন ছিল তার শৈশব, কতটা কঠিন পথ পেরিয়ে আজকের এই কিংবদন্তি হয়ে ওঠা, এই সব কিছুই জানবো তার জীবনী নিয়ে তৈরি সিনেমা মাইকেলের গল্পে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, এই মুভিতে মাইকেল চরিত্রে অভিনয় করেছেন তারই আপন বড় ভাইয়ের ছেলে জেফার জ্যাকসন, অর্থাৎ তার ভাতিজা। মাইকেলের জীবনের পুরো অধ্যায়টা এই সিনেমায় কতটা ফুটে উঠেছে শেষ পর্যন্ত দেখে কমেন্টে অবশ্যই জানাবেন। ফ্যান ক্রেজের মাঝেই স্টেজে ওঠে মাইকেল। আজ তার বিশাল একক পারফরমেন্স। সে ভীষণ খুশি, তবে সেই সাথে মনে পড়ে যায় তার অতীত, কিভাবে সে এখানে পৌঁছেছে। সালটা ছিল 1966, আমেরিকার ইন্ডিয়ানার গ্যারি শহর। ছোট্ট মাইকেল জানালা দিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখছে। এমন সময় বাবা জোসেফ মাইকেলকে ধমকের স্বরে ডেকে ভাইদের সাথে লাইনে দাঁড় করিয়ে দেয়, কারণ তার বাবা তার সন্তানদের দিয়ে একটি গানের ব্যান্ড করতে চাচ্ছিল। মাইকেলের গানের গলা ছোটবেলা থেকেই সুন্দর, তাই সেটারই প্র্যাকটিস করাচ্ছে। বোঝা যায় মাইকেলকে তার বাবা ছোট্ট বাচ্চা হিসেবে বাইরে খেলাধুলা করতে দিত না, সারাদিনই শাসনের উপর রাখত। আর এজন্যই মাইকেল বাইরে বাচ্চাদের খেলা দেখে উপভোগ করত। রাতে টেবিলে খাবার খেতে বসলে জোসেফ জানায় আগামীকাল তাদের একটা শো আছে। এটা শুনে তাদের মা ক্যাট আপত্তি জানায়, ওদের কারোই তো এখনো পড়াশোনা শেষ হয়নি, আর মাইকেল তো এখনো অনেক ছোট। কিন্তু জোসেফের কথা ভিন্ন। আমি চাই তোমরা অনেক বড় হও, নাম কামাও। আমি চাই না তোমরা আমার মতো মিল ফ্যাক্টরিতে কাজ করে সারা জীবন গরিব থাকো। পরদিন তারা একটি ক্লাবে পারফর্ম করে, আর সেখানেই দেখা যায় ছোট্ট মাইকেলের অসাধারণ প্রতিভা। গানের সাথে তার পায়ের মুভমেন্ট এতটাই মনোমুগ্ধকর ছিল যে দর্শকরা মুগ্ধ হয়ে তার পায়ের দিকে কয়েন ছুঁড়ে দিত। শো শেষে চারদিকে করতালির ঝড়। কিন্তু জোসেফ, সে মোটেও খুশি নয়। তার মতে মাইকেলের এই নাচের জন্য সবার নজর শুধু পায়ের দিকেই থাকে, গানটা আর কেউ ঠিকমতো শোনে না। তাহলে তার স্বপ্নের ব্যান্ড তৈরি হবে কিভাবে? বাড়িতে ফিরেই সেই রাগ ছড়ে পড়ে মাইকেলের ওপর। শো শেষে সবাই যখন ক্লান্ত শরীরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মাইকেল সবাইকে আবার প্র্যাকটিসের জন্য ডাকে। কিন্তু বাবার সামনে কথা বলায় জোসেফ রেগে গিয়ে বেল দিয়ে তাকে মারধর করে। কাঁদতে কাঁদতে মাইকেল নিজেকে ওয়াশরুমে বন্দি করে দেয়। তার কষ্টটা একটাই, এত ভালো করার পরও বাবার কাছ থেকে একটুও প্রশংসা পায় না। রাত হলে মাইকেল পিটার প্যানের গল্প পড়ে নিজের মন ভালো করার চেষ্টা করত। আর সেই গল্পের ভিলেন ক্যাপ্টেন হুকের সাথে সে তার বাবার মিল খুঁজে পেত। মানে সে তার বাবার কড়া স্বভাবের কারণে তাকে ভিলেন মনে করত। আস্তে আস্তে তারা বিভিন্ন জায়গায় নিজেদের শো করতে থাকে। মোটামুটি বড় বড় জায়গাতেই তাদের পারফর্ম করার সুযোগ হতো। তাদের খ্যাতিও বাড়ছিল। পাশাপাশি মাইকেল তার ভাইদের নিয়ে টিভি দেখে দেখে পায়ের নাচের বিভিন্ন স্টেপ শিখত। তার ইচ্ছা ছিল স্টেজে তারা গানের সাথে সাথে নাচেরও পারফর্ম করবে। কিন্তু বরাবরের মতোই বাবা এটা চাইতো না, যার কারণে মাইকেলকে অনেক মার খেতে হয়েছে। তবুও মাইকেল তার নাচ চালিয়ে যেত। এভাবে করতে করতে তারা একটা সময় রেগাল থিয়েটারে জ্যাকসন 5 ব্যান্ড হিসেবে পারফর্ম করে। সালটা তখন 1968। শো পুরো হিট, যেটা দেখে একজন দর্শক জোসেফকে তার একটা স্টুডিও কার্ড দিয়ে বলে, যদি চাও তোমরা আমার এখানে আসতে পারো। মানে মিউজিক রেকর্ড করার একটা প্রস্তাব দিয়েছে আর কি। এর কিছুদিন পরের বছর অর্থাৎ 1969 সালে জোসেফ লস অ্যাঞ্জেলেসে এসে সেই স্টুডিওতে আসে। এখানে ব্যারি নামের একজন মিউজিক প্রডিউসারের সাথে তাদের পরিচয় হয়, আর সুজান মূলত তারই অ্যাসিস্ট্যান্ট। যেহেতু মাইকেলের গানের গলা সবচেয়ে ভালো ছিল, তাই ব্যারি প্রথমে মাইকেলকে দিয়েই তার একটা গান রেকর্ড করে। শুরুতে মাইকেল অনেক মুভমেন্ট করায় তার রেকর্ডিং ভালো হচ্ছিল না। পরে ব্যারি তাকে বলে সে যেন তার মাইক্রোফোনের কাছাকাছি মুভমেন্ট করে। মাইকেল কথা মতো গাইতে শুরু করলে ব্যারি তার গানে মুগ্ধ হয় এবং সে মাইকেলের মধ্যে বড় তারকা হওয়ার ছায়া দেখতে পায়। তাই ভালোবেসে ব্যারি মাইকেলকে মিউজিক কিভাবে বানানো হয় তা শেখাচ্ছিল।
এমন সময় জোসেফ এসে বলে তাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে। যাওয়ার সময় মাইকেল ব্যারিকে জড়িয়ে ধরে গুড বাই জানায়। এরপর দেখা যায় মাইকেলের প্রথম অ্যালবাম এবিসি, যেটা ওই সময় টপে ছিল, সেটার শুট হচ্ছে। ধীরে ধীরে ওর ফেম বাড়ছে, সাংবাদিকদের সাথে কনফারেন্স করছে, তাদের অবস্থার উন্নতি হয়েছে। তাই 1971 সালে তারা একটি বড় ভিলায় শিফট করে, যেখানে মাইকেলের জন্য আলাদা একটা রুম আছে। সেখানে সে তার রুমটা মন মতো সাজিয়েছে। এই এবিসি মিউজিক অ্যালবামের মাধ্যমে মাইকেল শিল্পী জগতে নিজের জায়গা পাকা করে ফেলে, আর শুরু হয় এক কিংবদন্তির যাত্রা। এরপর জোসেফ মাইকেলকে বিল নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। মূলত বিল আজ থেকে মাইকেলের দেখাশোনা করবে, পার্সোনাল বডিগার্ড যাকে বলে। মাইকেল তার মায়ের সাথে সময় কাটাতে অনেক পছন্দ করত। পরিবারের মধ্যে মাই একজন যে মাইকেলকে খুব বুঝত। একদিন মাইকেল তার মায়ের কাছে আবদার করে সে একটি পোষা প্রাণী রাখতে চায়, কিন্তু স্বাভাবিকভাবেই ক্যাট তা মানা করে দেয়, ঠিক যেমনটা আমাদের মায়েরাও করে থাকে। পোষা প্রাণী রাখার অনুমতি না পেয়ে মাইকেল এবার তার মনের কথা খুলে বলে, আমি অন্য বাচ্চাদের মতো না, কেউ আমাকে স্বাভাবিকভাবে খেলাধুলার জন্য নেয় না, সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকে, কাছে আসে শুধু ছবি তোলার জন্য। দিন শেষে আমার খুব একা লাগে। কথাগুলো শুনে ক্যাট ছেলের মনের আবেগটা বুঝতে পারে, একজন শিল্পীর আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট অসহায় একটা মন। শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়, যদিও এই সিদ্ধান্তে জোসেফের একদমই মত ছিল না। এর কয়েকদিন পরে মাইকেল একটা ফেয়ার স্টেজে পারফর্ম করে, যেখানে তার গান আর নাচের ভঙ্গি দেখে বিশেষ করে মেয়েরা মাইকেলের অনেক বেশি ফ্যান হয়ে ওঠে। নিয়ে যাওয়া হয় 7 বছর পরে 1978 সালে। এখন মাইকেল বেশ বড় হয়ে গেছে। বর্তমানে সে আরও বড় মাপের একজন মিউজিক প্রডিউসারের সাথে কাজ করছে, নাম কোয়েন্সি জন। মাইকেল এখানে জানায় সে এখন একটু নিজের মতো করে কাজ করতে চায়। এবার সে সোলো পারফর্ম করতে ইচ্ছুক, কিন্তু এটা সে তার বাবাকে বলতে ভয় পাচ্ছে। তাই কোয়েন্সির ম্যানেজাররা এসে জোসেফের সাথে মাইকেলের সোলো পারফর্মের কথা বলে। সাথে আরও জানায় মাইকেলের এই অ্যালবামটা বের হলে সে অনেক বড় তারকা হয়ে যাবে, এমনকি তার পরা প্রতিটা জিনিস চড়া দামে বিক্রি হবে। কিন্তু জোসেফ সরাসরি না করে দেয় যে নতুন অ্যালবাম হোক আর যাই হোক, যদি ওর ভাইদের সাথে রাখা হয় তাহলে সে রাজি, কেননা তারা 5 ভাই একটা ব্যান্ড। এটা শুনে তারা চলে আসে, মানে তারাও এই শর্তে রাজি না। অন্যদিকে দেখা যায় মাইকেল একটা ঘোড়া পালতে শুরু করেছে, যেটার সাথে সে সারাদিন মনের কথা বলতো। তারপর মাইকেল মিউজিক প্রডিউসার কোয়েন্সির সাথে মিলে অনেকগুলো গান রেকর্ড করতে থাকে, আর পাশাপাশি সে তার মিউজিক অ্যালবামগুলোর জন্য ডান্স স্টেপও ডেভেলপ করে। মাইকেলের জনপ্রিয়তা এখন আরও বেড়ে গেছে। তার একটা স্পেশালিটি হলো সে বাচ্চাদের অনেক পছন্দ করত, বিশেষ করে অসুস্থ বাচ্চাদের সাথে বেশি সময় কাটাতো। কারণ যেহেতু সে তার শৈশব উপভোগ করতে পারেনি, তাই সে হসপিটালের বিছানায় শুয়ে থাকা বাচ্চাগুলোর শৈশব হারানোর বেদনাটা বুঝতে পারত, আর এজন্যই মাইকেল তাদের সাথে বেশি সময় দিত। আর তার আরেকটা শখ তো আছেই, পশু পাখি পালন করা। তাই দেখা যায় কিছুদিন পর সে বাড়িতে একটা শিম্পাঞ্জি নিয়ে আসে। এমন একটা বন্যপ্রাণীকে বাড়িতে দেখে কেউই খুশি না, বিশেষ করে তার বাবার রিয়েকশন তো এমন ছিল যে আর কি দেখতে হবে, তবুও কিছু বলে না। আফটার অল মাইকেল এখন একজন স্টার। এরপর মাইকেল তার নতুন বন্ধু শিম্পাঞ্জি, যার নাম বাবল, তার সাথে সময় কাটায়, তাকে গল্পের বই পড়ে শোনায়। এমন সময় সে খেয়াল করে পিটার প্যানের নাকটা অনেক চোখা। তখন সে অনুভব করে তার নাকটা অনেক মোটা। মূলত নিজের সৌন্দর্য নিয়ে তার এই ধারণাটা এসেছে তার বাবার বুলি থেকে, কেননা তার নিজের বাবাই তাকে কালো বিগ নোজ বলে বুলি করত। ভাবেন একবার। এরপর সে যায় নাকের সার্জারি করাতে। প্লাস্টিক সার্জন তখন তাকে জিজ্ঞেস করে সে তো অনেক কিউট একটা বাচ্চা, এমনিতেই তাকে ভালো লাগে, তাহলে সে কেন এটা করছে? মাইকেল উত্তরে বলে, আমি এখন আর বাচ্চা নেই, আমি এখন একজন স্টার, আমাকে ক্যামেরার সামনে থাকতে হয়, তাই আমি নিজের চেহারাকে একদম পারফেক্ট করতে চাই। তো সার্জারি শেষে মাইকেল বাসায় আসলে তার বাবা তাকে দেখে উপহাস করে, তবে তেমন কিছু বলে না। আর এখন সে তার এই লুক নিয়ে অনেক হ্যাপি। তার যে বোন আছে সে মাইকেলের নাকের প্রশংসা করে, যেটা শুনে মাইকেলের অনেক ভালো লাগে যে কেউ একজন তো আমার নাকের প্রশংসা করলো। অ্যাজ এ ব্ল্যাক পিপল এই জায়গাটায় তার কষ্টটা আসলেই ফিল করার মতো। আর দেখা যায় মাইকেল এখন তার রুমটাকেই ছোটখাটো একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। একদিন জোসেফ মাইকেলকে মিটিংয়ে ডেকে জানায় তারা এবার একটা ট্যুর দেবে, এতে করে তারা আরও ধনী হয়ে যাবে। কিন্তু মাইকেল তার বাবাকে সোলো ট্যুরের কথা বললে সে রেগে মাইকেলের দিকে তেড়ে আসে,
কিন্তু তখন মাইকেলের মা ক্যাট ছেলের হয়ে কথা বলতে গেলে জোসেফ বলে, তুমি চুপ করো, এই বাড়ির সব ডিসিশন তো আমিই নেই। এ সুপারস্টার হয়ে গেছে দেখে কি এখন ওর কথা মতো চলতে হবে নাকি? তখন মাইকেলও রেগে বের হয়ে যায়। বডিগার্ড বিলকে নিয়ে সে দূরে কোথাও আসে। আসার সময় তার ফ্যান ফলোয়ার্সরা তাকে হাই হ্যালো করতে থাকে। মাইকেলও নিজের ভেতরের কষ্ট লুকিয়ে হাসি মুখে থাকে। মাইকেল বিষয়টা বোঝাতে ব্যর্থ। সে চায় একটু স্বাধীনতা, নিজের মতো করে এখন সে প্ল্যান করতে চায়। সে তার পরিবারকে ভালোবাসে, কিন্তু তাই বলে বাবার হাতের পুতুল হয়ে সে আর এখন থাকতে চায় না। কথাগুলো সে বিলের সাথে বলছিল। তখন বিল তাকে একটা বুদ্ধি দেয়, বলে যে আমি একজন উকিলকে জানি যে তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। এর মাঝে মাইকেল জ্যাকসন 5 হয়ে ভাইদের নিয়ে একসাথে আরো কিছু শো করে, যেগুলোর সবই ছিল হাউসফুল। তারপর একদিন মিটিংয়ে মাইকেল মিস্টার ব্রিঙ্কারের সাথে পরিচিত হয়, যে ছিল সেই উকিল যার কথা বিল বলেছিল। এখানে মাইকেল জানতে পারে ব্রিঙ্কার অনেক শিল্পীদের এভাবে হ্যান্ডেল করেছে। সবাই জানতো মাইকেল সোলো পারফর্মে আগ্রহী। তখন সে ব্রিঙ্কারকে তার জন্য রেখে দেয় আর জানায় তার বাবা ম্যানেজারে থাকলে সে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। তখন ব্রিঙ্কার তাকে বুদ্ধি দেয় জোসেফকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়ার। মাইকেলও আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। এদিকে জোসেফ গিটার বাজাচ্ছিল। এমন সময় তার কাছে উকিলের থেকে মেইল আসে যে তাকে ম্যানেজারের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এটা দেখে তো জোসেফ অনেক রেগে যায়। সে গিয়ে ক্যাটের সাথে চিল্লাচিল্লি করতে থাকে, বলে যে ও মনে হয় বেল্টের বাড়িগুলো ভুলে গেছে। ছেলের সাহস দেখেছ? ক্যাট তখন আর ভয় না পেয়ে বলে, ছেলে এখন বড় হয়েছে, তুমি চাইলেই এখন আর ওর সাথে অতীতের আচরণ করতে পারবে না। যা হয়েছে সব তোমার অতিরিক্ত চাপের কারণেই হয়েছে। ছেলে এখন নিজের সিদ্ধান্ত নিতে পারে, ওরও নিজের কিছু ইচ্ছা আছে। সারা জীবন তো আর তোমার ইচ্ছা মতো ওকে চালাতে পারবে না। আজ আমাদের যা কিছু সবই মাইকেলের জন্য। এটা শুনে জোসেফ আরও রেগে যায়, কিন্তু ক্যাট পাত্তা না দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তো ওই দিন মাইকেল মহা খুশি, এতদিনে একটু স্বাধীনতা পেল। তাই সে আনন্দে একটা সুপার শপে বাজার করতে গেলে সেখানে থাকা বাচ্চারা এবং তাদের মায়েরা তাকে চিনে ফেলে আর তারা অটোগ্রাফ চায়। মাইকেলও যেহেতু বাচ্চাদের খুব স্নেহ করত, তাই ওখানে থাকা সবাইকে অটোগ্রাফের সাথে সাথে গিফটও দিচ্ছিল। মাইকেল সেদিন অনেক খুশিতে বাড়ি ফিরে, সাথে টুইস্টার নামে একটা গেম আনে। ভাইকে দেখিয়ে অতি উৎসাহের সাথে বলে, চলো আজ আমরা গেমটা খেলে পুরনো স্মৃতি মনে করি। সে ভেবেছিল ভাইয়েরা তাকে বুঝবে, কিন্তু ভাইয়েরা উপহাস করে চলে গেল। মাইকেলের মুখে কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু সে তা লুকিয়ে হাসি মুখেই বিষয়টা মেনে নেয়। দেখা যায় গেমটা মাইকেল তার প্রিয় প্রাণী বাবলের সাথে খেলছে। এখানেই বোঝা যায় তার ফেম থাকলেও সে আদতে চার দেওয়ালের মাঝে খুব একা। রাতে জোসেফ মাইকেলের কাছে সেই মেইলের কাগজটা এনে বলে, ভাবছি এটা ফ্রেমে পাঠিয়ে রাখবো, কি করিনি তোমাদের জন্যে। সেও তার ছেলের এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছে। মাইকেল কিছুই বলে না, কি করবে, সেও ইচ্ছে করে করেনি। কিন্তু যাই হোক, মাইকেল তার এই সিদ্ধান্ত নিয়ে অনেক খুশি ছিল। সেদিন রাতে সে অসুস্থ বাচ্চাদের সাথে দেখা করে, তার আনন্দ আর বাচ্চাদের কষ্ট একসাথে ভাগাভাগি করে নেয়। এরপর দেখা যায় সে সবার থেকে আলাদা থাকে, কাজের জন্য আলাদা একটা জায়গা বেছে নিয়েছে, যেখানে সে তার নিজের মতো করে প্ল্যান করে, কাজ করে, নাচের প্র্যাকটিস করে, যেটা সে এতদিন ধরে চেয়েছিল। বলে রাখি, এর মধ্যে সে কিন্তু অনেকবার নিজের চোয়াল ও নাকের সার্জারি করায়, কিন্তু সেটা মুভিতে বারবার উল্লেখ করেনি। তবে আপনারা একটু খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারবেন। এরপর সে যেহেতু বিভিন্ন মিউজিক শো দেখে নাচের স্টেপ শিখত, তাই একদিন যখন সে টিভি অন করে তখন দেখে লস অ্যাঞ্জেলেসের রাইভাল গ্যাংদের হামলায় অনেক মানুষ মারা যাচ্ছে। বিষয়টা হচ্ছে, কিছু তরুণদের নিয়ে দুইটি গ্রুপ করা হয়, নাম ছিল ব্লাড আর ক্রিপস গ্যাং। গ্রুপেই তারা সামান্য বিষয় নিয়ে ঝামেলা হলেও একে অপরকে মেরে ফেলত। তো ওই সময় আমেরিকায় এটা একটা বড় সামাজিক সমস্যা ছিল। মাইকেলের এটা দেখে অনেক খারাপ লাগে, তাই সে তার বডিগার্ড বিলকে নিয়ে ওই গ্যাংদের গোপন আস্তানায় যায়। এখানে তারা আবার ডান্স প্র্যাকটিসও করত। তো তখন মাইকেলকে দেখে তারা খুবই অবাক হয় যে এত বড় একজন স্টার তাদের আস্তানায় এসেছে। তারা যেহেতু একটা গ্যাং, তাই তারা একটু ভাব নিতে থাকে। কিন্তু মাইকেলকে দেখে তাদের মধ্যে একজন আর নিজেকে ধরে রাখতে পারে না, অটোগ্রাফ চেয়ে বসে। আর দেখা দেখি ইগো ভেঙে বাকিরাও চাওয়া শুরু করে। পরে মাইকেল দেখে যে তাদের নাচের ভালো দক্ষতা আছে, তাই সে তাদের অফার করে, যদি তোমরা গ্যাং ওয়ার না করো তাহলে আমার পরবর্তী মিউজিক অ্যালবামে তোমাদের নিয়ে কাজ করব। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে মাইকেলের শর্তে রাজি হয়ে যায়। আর তারপর মাইকেল তাদের ডান্স স্টেপ শিখিয়ে ফাইনালি শুট করে সেই বিখ্যাত গান বিট ইট।
এই গানে ব্যাক ড্যান্সার যারা ছিল তারা আসলে ওই দুই গ্যাংয়ের সদস্যরাই ছিল। এই গানে মূলত মানুষের শান্তি ও পরিবর্তনের মেসেজ দেওয়া হয়েছিল। এর মধ্যে সে তার পরবর্তী গানগুলোর জন্য টাইটেল ঠিক করে ফেলে, কিন্তু অ্যালবামের নাম তখনও ঠিক হয়নি। মাইকেল একদিন যখন একটা হরর মুভি দেখছিল, তখন সেই মুভি থেকেই ইন্সপাইরেশন নিয়ে একটা আইডিয়া বের করে ফেলে আর অ্যালবামের নাম দেয় থ্রিলার, যেই গানটা পরবর্তীতে অনেক সাড়া ফেলেছিল। এরপর দেখা যায় থ্রিলার গানটা শ্যুট করা হচ্ছে এবং পুরো প্রসেসটা দেখানো হয়। সবাই গানটা এত পছন্দ করেছে যে শুধু এই গানটার অ্যালবাম বিক্রি করেই $25 মিলিয়ন আয় হয়েছে। এমনকি তখনও মানুষ কিনছিল। তাই মাইকেল উকিল ব্রিংককে নিয়ে সিবিএস অর্থাৎ কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেমের অফিসে যায় এবং সেখানে গিয়ে প্রডিউসার ওয়াল্টারের সাথে দেখা করে। ওয়াল্টার মাইকেলের নতুন গানের অনেক প্রশংসা করে। এরপর জিজ্ঞেস করে, তোমরা এখানে আসার কারণ কি? আমি তোমার জন্য কি করতে পারি? তখন মাইকেলের হয়ে ব্রিংক বলে, আমরা চাই মাইকেলের গানগুলো এমটিভিতে প্রচার করা হোক। এটা শুনে ওয়াল্টার সাথে সাথে না করে দেয়। এমটিভি কখনো কোনো ব্ল্যাক আর্টিস্টের সাথে কাজ করেনি, মানে এমটিভিতে কোনো কালো মানুষদের দেখানোই হয় না। এরপর সে এমন একটা কথা বলে যেটা শুনে মাইকেল খুব কষ্ট পায়। ওয়াল্টার বলে, হয়তো এমটিভি ওনার চায় না তাদের সাদা চামড়ার বাচ্চারা কালো চামড়া দেখে ভয় পাক। ভাবেন একবার কি ধরনের রেসিজম ছিল তখন। কিন্তু তবুও মাইকেল নিজেকে সামলিয়ে বলে সে সাদা কালো জানে না, সবার জন্যই সে কাজ করে এবং এমটিভিতে প্রচারের জন্য ওয়াল্টার যেন তাদের সাথে কথা বলে। তখন ওয়াল্টার কিছু একটা ভেবে এমটিভিতে কল দিয়ে বলে মাইকেলের গানগুলো প্রচার করতে হবে, আর যদি তা না করে তাহলে সিবিএস এর আন্ডারে যত শিল্পীর গান আছে তার কোনোটারই রাইটস দেওয়া হবে না। এই হুমকি শুনে এমটিভি রাজি হয় আর মাইকেলের সকল গান টেলিভিশনেও প্রচার করা হয়, যার ফলে তার জনপ্রিয়তার লেভেল কয়েক গুণ বেড়ে যায়। এরপর 1983 সালে মাইকেলের একটা স্টেজ পারফর্ম হয়, সেটাও হিট। সবাই যখন তার প্রশংসা করছিল তখন তার বাবা জোসেফও তার প্রশংসা করে, কিন্তু হঠাৎ বলে বসে, তুমি তো ছেলে না, মানি মেকিং মেশিন। যেটা শুনে সবাই একদম থমকে যায়। মাইকেল কষ্ট পেলেও কিছু বলে না। ওই সময় ডন কিং নামের একজন বক্সার প্রমোটার জোসেফের কাছে আসে একটা লোভনীয় প্রস্তাব নিয়ে। সে চায় জ্যাকসন 5 এর একটা শো করুক যেখানে স্পন্সর করবে পেপসিকো কোম্পানি। এটা হলে সে এবং জ্যাকসন ফ্যামিলি অনেক লাভবান হবে। জোসেফ চাইতোই তো এটা, তাই সে আর না করে না, প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ডন কিং বলে, মাইকেল তো এখন একক পারফরমেন্স করে, সে কি রাজি হবে? জোসেফ জানায় এটা সে দেখে নিবে। এরপর মাইকেল তার রুমে আসলে দেখতে পায় জোসেফ আগে থেকেই সেখানে তার জন্য ওয়েট করছে। মাইকেল বুঝে যায় তার বাবা এখানে তার কাছে কিছু একটা চাওয়ার জন্য এসেছে। তখন জোসেফ বলে, আমি একটা ট্যুর ম্যানেজ করেছি যেখানে তোমরা জ্যাকসন 5 ব্যান্ড হিসেবে পারফর্ম করবে। কিন্তু বরাবরের মতো মাইকেল আপত্তি জানালে জোসেফ বলে, আমি কথা দিয়েছি তাদেরকে, তুমি নিশ্চয়ই চাইবে না জ্যাকসন ফ্যামিলি ছোট হোক। এটা শুনে মাইকেল আর কিছু বলতে পারে না। এরপর দেখা যায় মাইকেল ভাইদের নিয়ে স্টেজে পারফর্ম করছে, কিন্তু এই শোয়ের যে আয়োজক ছিল সে চায় মাইকেলের এই শোটা আরও জমকালো হোক। তাই সে মাইকেলকে স্টেজের উপর থেকে এন্ট্রি নিতে বলে, আর পেছনে যে ফায়ার ইফেক্টসটা হয় সেটার কারণে মাইকেলের মাথায় আগুন ধরে যায়। মাইকেলকে হসপিটালে নিয়ে আসা হয়, সবাই খুবই চিন্তিত। কিছুক্ষণ পর ডাক্তার আসলে জোসেফ জিজ্ঞেস করে তার ছেলের কি অবস্থা, কতদিন লাগবে সুস্থ হতে, ইত্যাদি ইত্যাদি। ডাক্তার জানায় মাইকেল আপাতত শঙ্কামুক্ত, আরও কিছু বলতেই যাবে, এর মধ্যেই জোসেফ জিজ্ঞেস করে বসে, ও পারফর্ম করতে পারবে তো? যেটা শুনে সবাই অনেক রেগে যায় প্লাস কষ্ট পায়। ডাক্তার বলে, মাইকেল তো মারাই যাচ্ছিল, তার মাথার পেছনের অংশ গুরুতরভাবে পুড়ে গেছে এবং নার্ভ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অপারেশনের প্রয়োজন হতে পারে। এরপর ডাক্তার মাইকেলের সাথে কথা বলে, মাইকেলের এখন হেয়ার উইগ পরতে হবে। এতে মাইকেলের খুব খারাপ লাগে, এমনিতেই সে নিজের সৌন্দর্য নিয়ে অনেক পসেসিভ, তার উপর এখন আবার পরা লাগবে নাকি আলগা চুল, বোঝো ব্যাপার। অন্যদিকে হসপিটালের বাইরে মাইকেলের ভক্তরা ভিড় করে আছে, তার দ্রুত সুস্থতা কামনা করছে, আর এই অসুস্থতার পুরোটা সময় বিল তার অনেক খেয়াল রাখে। মাইকেল এখানেও অসুস্থ বাচ্চাদের সাথে সময় কাটাতো। একদিন লয়ার ব্রিংক এসে তাকে জানায়, আমরা পেপসিকো কোম্পানির বিরুদ্ধে মামলা করেছি, এখন আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো। তখন মাইকেল অমায়িক একটা কথা বলে, সে মামলায় পাওয়া টাকাগুলো বার্ন ইনস্টিটিউটে ডোনেট করতে চায়। অন্যদিকে জোসেফের মাথা ব্যথা মাইকেলের পারফর্ম করা নিয়ে। সে ক্যাটের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল, কিন্তু মা ক্যাট কিছুতেই জোসেফের সাথ দিচ্ছিল না। এর বেশ কিছুদিন পর মাইকেল সুস্থ হয়ে গেলে 1984 সালে সে তার ভাইদের নিয়ে শেষবারের মতো স্টেজে পারফর্ম করে।
এবং শোয়ের মাঝেই মাইকেল ঘোষণা দেয় এটাই তার ভাইদের সাথে শেষ ট্যুর, যেটা শুনে জোসেফের মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। কিন্তু মা ক্যাট তার ছেলের এই সাহসী সিদ্ধান্তে খুশি হয়। শো শেষ হলে জোসেফ মাইকেলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল এবার আর পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। সাল 1988। মাইকেল সোলো পারফর্মের জন্য স্টেজে এগিয়ে যাচ্ছে, আর সে অনেক খুশি ছিল। ভক্তরাও এই শো উপভোগের জন্য উদ্গ্রীব হয়ে আছে। মাইকেল এই প্রথম বাবার শাসন থেকে মুক্ত হয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করছে, যেটা মুভির শুরুতেই দেখানো হয়েছিল, আর এখানেই মুভি শেষ হয়। তার মানে মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী অংশ হয়তো মাইকেল পার্ট 2-তে দেখব।